মাঘ মাসের মধ্যরাত। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ফলে ঠান্ডার কামড় যেন আরো তীব্র হয়ে চেপে বসেছে নারায়ণপুরের ওপর। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলোয় গ্রামের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা সাপের মতন সরু নদীটির জল রূপোর মতন চকচক করছে। গ্রামের প্রত্যেকটি বাড়ি এখন তলিয়ে রয়েছে নিদ্রার গভীরে, শুধুমাত্র একটি বাড়ি ছাড়া, মৃণালিনী ভিলা। সেই বাড়ির বারান্দায় এখন লণ্ঠন জ্বলছে টিমটিম করে। এত রাতেও রঞ্জিত বাবু এবং তার স্ত্রী প্রতিমা দেবী জেগে রয়েছেন। জেগে রয়েছে তাদের দুই ছোট্ট শিশুও। প্রতিমা দেবী তাদের দুজনকেই কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছেন। মায়ের চোখের জল অকাল বর্ষণ হয়ে ঝরে পড়ছে শিশু দুটির মাথার উপরে। ভেতরের ঘরে রঞ্জিত বাবু তক্তপোষে বসে কড়ি কাঠ থেকে ঝুলতে থাকা দড়ির ফাঁসের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ঠিক এমন সময় বাইরে নাম না জানা কোনো রাত পাখির ডাকে তার ঘোরটা কেটে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে জানালার সামনে এসে দাঁড়ালেন তিনি। গরাদে মাথা ঠেকিয়ে জ্যোৎস্না স্নাত ঘুমন্ত গ্রামের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর আপন মনে বিড়বিড় করতে শুরু করলেন। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে, কবে তাপিত চিত্ত করিব শীতল তোমারই করুণা চন্দনে। ভোরের আলো ফোটার আগেই প্রতিমা দেবীর বুক ফাটা কান্নায় মৃণালিনী ভিলার প্রত্যেকটা ইট যেন নীরবে প্রতিবাদ করে উঠল। ওই হে বাবা অরিন্দম, বাড়িতে আছো নাকি? এত ঠান্ডায় সন্ধে বেলাতে এই কণ্ঠস্বরের অধিকারী ভদ্রলোককে আশা করেনি অরিন্দম। উফ, চালিয়ে খেল। দোকান থেকে ফিরে যেই না একটু বসে স্ত্রীকে চা করতে রান্নাঘরে পাঠিয়েছে, তখনই চিত্ত উকিলের আগমন। চিত্তরঞ্জন বিশ্বাস ওরফে চিত্ত উকিলের খ্যাতি পুরো গ্রাম জুড়ে, তবে সেটা সুইয়ের থেকে কুই বেশি। গ্রামের লোকজন আড়ালে আবডালে তাকে চিত্ত কুত্তা বলেই ডাকে। আরে কাকা বাবু, সন্ধেবেলা কি মনে করে? অনেক কষ্টে বিরক্তি চেপে জিজ্ঞাসা করলো অরিন্দম। সেই তোমার বাবার সময় থেকেই তোমাদের পরিবারের সাথে সম্পর্ক, এবার বোধহয় তা ঘুরতে চললো। সে কি, কেন? এই বুড়ো মানুষটা তো খবর আর নাও না। অরিন্দমের বুঝতে বাকি রইল না চিত্ত উকিলের আগমনের আসল উদ্দেশ্য। মাস ফুরোতে পারল না তার আগেই এসে হাজির। মামলায় জেতার পরে বাবা যে কি কুক্ষণে মাসোহারার ব্যবস্থা করে দিয়েছিলেন তার জন্য, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। অরিন্দম বসার ঘর থেকে চুপচাপ উঠে গিয়ে আলমারি খুলে 6টা 500 টাকার নোট বের করে আবার ফিরে এসে দেখল টাকাটা হাতে পাওয়ার পরেই উকিলবাবুর আঙুলগুলো টাকা গোনার ভঙ্গি শুরু করে দিয়েছে। ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মামলাতে জিতে প্রথমে বাড়িটা বাল্যবন্ধু নিমাইকে বিক্রি করে দিয়েছিলেন অরিন্দমের বাবা রাখাল বাবু। কিন্তু বাড়িটা কেনার মাস 3 মধ্যেই নিমাইয়ের স্ত্রী আর কন্যা সন্তান ছাদ থেকে পড়ে মারা যায়। তারপরেই ভদ্রলোক একরকম বিনামূল্যেই পুরো সম্পত্তি আবার রাখাল বাবুকে দিয়ে কলকাতা ফিরে যান। যদিও গ্রামের লোক কানাঘুষোয় বলে মামলাটা নাকি রাখাল বাবু সৎ উপায়ে জেতেননি। এর পেছনে চিত্ত উকিলের অনেক বড় ভূমিকা ছিল। বলি আর 500 টাকা বাড়ানো গেল না?
আসলে কাকাবাবু, ব্যাপারটা হয়েছে কি, সদ্য বাড়িখানা কিনেছি তো এখন অতটা মানে বুঝতেই পারছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। আচ্ছা, আজ উঠি তাহলে। সে কি, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছেন? একটু চাপ। না না না, আজ থাক, আজ থাক। আজকে ঠান্ডাটা বড্ড বেশি। এতটা রাস্তা সাইকেল চালিয়ে যেতে হবে তো আবার। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাবেন। তুমি কিন্তু বাবা টাকাটা একটু। মনে থাকবে, মনে থাকবে। নখ ক্ষয়ে যাওয়া আঙুলগুলো দিয়ে টাকাগুলো আরেকবার গুনে উঠে পড়লেন তিনি। আপদ বিদায় হচ্ছে ভেবে অরিন্দম হাফ ছেড়ে বাঁচল। তারপর চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে সোফায় বাবু হয়ে বসে স্ত্রীকে বললেন, চায়ের সঙ্গে গোটা কয়েক গরম পকোড়া হলে মন্দ হয় না আজকের রাতে। হবে নাই গো। এই যা, কারেন্ট চলে গেল। মৃণালিনী ভিলা থেকে বেরিয়ে মেঠো রাস্তায় উঠতেই পুরো গ্রাম জুড়ে অন্ধকার নেমে এলো। দিন কয়েক ধরেই লোডশেডিং হচ্ছে নারায়ণপুরে। চিত্ত উকিলের বয়স এখন প্রায় 70-এর কোঠায়। তার উপরে রাতে ভালো দেখতে পান না তিনি, তাই এবড়ো খেবড়ো রাস্তায় সাইকেল চালাতে বেশ অসুবিধে হচ্ছে আজকে। এমনিতেই মৃণালিনী ভিলাকে নিয়ে গ্রামে নানা রকম ভৌতিক জনশ্রুতি ছড়িয়ে রয়েছে। তাই একবার সূর্য ডুবে গেলে এই বাড়ির ধারপাশ কেউ মারায় না। তাতে তেমন আমল দিতে চান না উকিল বাবু। সারা জীবন অনেক মামলা ঘেটেছেন, অনেক ভয়ঙ্কর খুনিকে সামনাসামনি কাঠগোড়ায় দেখেছেন, যারা ভূতের থেকেও ভয়ঙ্কর। একই দিনে মা মেয়ের একসঙ্গে ওভাবে অপঘাতে মৃত্যু ঘটলে ওরকম গুজব আপনা থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে। তবে ও বাড়ির প্রাক্তন বাসিন্দা রঞ্জিত বাবু ছিলেন যথেষ্ট ভদ্রলোক। মামলায় খুব ভরসা করতেন তার মতো উকিলের উপরে। কিন্তু টাকার লোভ যে বড্ড বড়। একটা মুচকি হাসি ফুটে উঠল চিত্ত উকিলের ঠোঁটে। নিত্যবাবু শুনছেন? অন্ধকারে নির্জন রাস্তায় কণ্ঠস্বরটা শুনে আর একটু হলে প্রায় সাইকেল থেকে পড়ে যাচ্ছিলেন চিত্ত উকিল। কোনো মতে নিজেকে সামলে সাইকেলটা দাঁড় করালেন। পাশে কাদা ভর্তি ডোবা। ভগবান জোর বাঁচিয়েছেন, কিন্তু ডাকলোকে কাউকেই তো দেখা যাচ্ছে না। কে ডাকলো? বেশ জোরের সঙ্গেই প্রশ্নটা অন্ধকারে ছুঁড়ে দিলেন নিত্য উকিল। এই যে আমি, এদিকে আই বুড়ো। ডোবার উপাস থেকে সরু লিকলিকে লোকটার অবয়বটা স্পষ্ট হতেই বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল চিত্ত উকিলের। নৃপেন্দ্র, গ্রামের লোক ন্যাপা পাগলা বলে ডাকে। রঞ্জিত বাবুর ছোট ছেলে, এখন অবশ্য বদ্ধ উন্মাদ। ওরে শালা, নেপা পাগলা। হ্যাঁ, এই অন্ধকারে কি করছিস? তোমার পিন্ডি দেওয়ার ব্যবস্থা করছি, খাবে তো এসো। তবে রে হারাম জাদা, দাঁড়া দাঁড়া, একটা লাঠি যদি পাই না, শালা তোর পরিবারের সবাই মরলো আর তুই ফলি ডল খেয়ে বেঁচে গেলি। এই যে পেয়েছি লাঠি। ক্যাট, রুই, ডগ, মাগুর, ফিশ, কাতলা, নাপা, এবার পালা। চোখের নিমেষে ন্যাপা পাগলা দৌড়ে ঝোপের আড়ালে চলে যেতেই চিত্ত উকিল সাইকেলে উঠে আবার প্যাডেলে চাপ দিলেন। আর ঠিক তখনই মনে হলো কেউ যেন তার কানের খুব কাছে এসে বলছে, চিত্তবাবু শুনছে। বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল তার। এবার আর দাঁড়ালেন না তিনি, পেছনে একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলেন কেউ নেই। তারপরে দ্রুত সাইকেল চালাতে শুরু করলেন, কিন্তু
কিছুটা এগিয়ে হাইওয়েতে ওঠার পরে ঘটাং ঘট শব্দ করে সাইকেলের চেনটা পড়ে গেল। শালা, আর সময় পেল না চেনটা পড়ার। রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে সাইকেল থেকে নেমে নিচু হয়ে কোনো মতে হাতড়ে হাতড়ে চেনটা তুলতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন। বুক পকেটে হাত দিতেই কয়েক মুহূর্তের জন্য যেন থুকপুকানি বন্ধ হয়ে গেল তার। সর্বনাশ, সর্বনাশ! টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথায় গেল? রাতের বুক চিরে মাঝে মাঝেই কয়লা ভর্তি ট্রাক গর্জন করে ছুটে যাচ্ছে হাইওয়ে দিয়ে। জোরালো হেডলাইটে ক্ষণিকের আলোয় চিত্ত উকিল পাগলের মতো টাকাগুলো খুঁজতে শুরু করলেন। হঠাৎ তার নজরে পড়ল গোটা কয়েক নোট রাস্তার ঠিক মাঝখানে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। প্রবল উত্তেজনায় এই কনকনে শীতেও চিত্ত উকিলের জামা ততক্ষণে ঘামে ভিজে দেহের সঙ্গে লিপটে গিয়েছিল। নোটগুলো দেখতে পেয়ে তার সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ডান হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে তিনি এগিয়ে গিয়ে নোটগুলো কুড়োতে শুরু করলেন। আর ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, চিত্তবাবু শুনছে? এবার আরো স্পষ্ট, ন্যাপা পাগলা নয়, তবে গলাটাও যেন খুব চেনা চেনা লাগছে। কিন্তু অন্যান্য বারের মতো পেছনে তাকানোর অবকাশ পেলেন না, কারণ 22 চাকার একটা কয়লা ভর্তি ট্রাক ততক্ষণে চিত্ত উকিলের মাথাটাকে রাস্তার সঙ্গে পিষে দিয়ে হারিয়ে গেছে অন্ধকারে। দেখো বাবা, আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামে আছি। তোমার পরলোকগত কাকার সাথে আমাদের সম্পর্ক অনেক দিনের। এই বাড়িটাকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল। আপনারা কি সেই জন্য আমাদের দায়ী করছেন? সম্পত্তিটা আমরা মাগনা নিইনি, হ্যাঁ, রীতিমতো মামলা করে আদায় করতে হয়েছে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। কিন্তু বাবা, কিন্তু মৃণালিনী ভিড়া নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। কেউ কেউ নাকি রাতের বেলায় দোতলার ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছে বলে জানিয়েছে আমাদের। তুমি হয়তো খেয়াল করনি যে এই বাড়ির চারপাশে যে কয়েকটা ঘর ছিল সেগুলো সব ফাঁকা হয়ে গেছে এই মাস কয়েকের মধ্যেই। আর তাছাড়া নিমাইদার বউ, মেয়ে, আর দুদিন আগেও চিত্ত উকিল। চিত্ত বিশ্বাসের ঘটনাটা একটা স্রেফ অ্যাক্সিডেন্ট, হয়তো বাকিদেরটাও তাই। আপনারা কি আমার সময় নষ্ট করার জন্য এসব বলতে আজকে জড়ো হয়েছেন? প্রয়োজনীয় কিছু বলার থাকলে বলুন। শাশুড়িকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে আমাকে। হ্যাঁ, তুমি কাজের মানুষ, শুধু এইটুকুই বলে যে বাড়িটা তুমি ন্যাপার নামে লিখে দাও বাবা। দেখো, ও তো পাগল, তিন কুলে কেউ নেই, আদতে তো থাকবে তোমারই, বলো। এই সম্পত্তিতে তোমার কাকার দীর্ঘশ্বাস পড়েছে। তারপরে আপনারা আসতে পারেন। কথাটা পুরো শেষ করতে পারলেন না গোপাল মাস্টার। অরিন্দমের ব্যবহারে ভ্যাবাচাকা খেয়ে সঙ্গে আসা লোকজনের দিকে বোকার মতো তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বেরিয়ে গেলেন। শাশুড়িকে ট্রেনে তুলে দিয়ে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল অরিন্দমের। যদিও কলকাতায় রাত 9টা, 9:30 মানে সন্ধে, কিন্তু এই পাড়া গাঁয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এখন বোধহয় মধ্যরাত্রি। রিকশা তাকে নামিয়ে দিয়েছে বড় রাস্তার মোড়ে। দ্বিগুণ ভাড়া দিয়েও তাকে মৃণালিনী ভিলা পর্যন্ত আনা যায়নি। এই জন্যই বোধহয় বাঙালির দ্বারা ব্যবসা হয় না। আজ পূর্ণিমা, ভরা জ্যোৎস্নায় টর্চ লাইটের প্রয়োজন হচ্ছে না। মাঝে মাঝে হালকা হালকা ঠান্ডা হাওয়া শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অরিন্দম হাঁটার গতি বাড়িয়ে দিল। ছোট কাকার নামে দল বেঁধে সাফাই গাইতে আসা গোপাল মাস্টারের উপর রাগ হচ্ছিল খুব। বলে কিনা বাড়ি লিখে দিতে। এমনিতেই ব্যাটার ক লিখতে কলম ভেঙে যায়।
আবার এসেছে সর্দারগিরি দেখাতে। গ্রামের লোক কেন যে ওকে মাস্টার উপাধি দিয়েছে কে জানে। হঠাৎ বাড়ির সদর দরজার সামনে ছেঁড়া প্লাস্টিক বিছিয়ে নেপাকে শুয়ে থাকতে দেখে মাথায় আগুন জ্বলে উঠল অরিন্দমের। ছুটে গিয়ে তলপেটে সজোরে একটা লাথি কষালো সে। ব্যথায় কুঁকড়ে গেলেও মুখের হাসিটা মিলিয়ে গেল না নেপা পাগলার। পেট চেপে ধরে সে নাটকের সংলাপ বলার ভঙ্গিতে বলল, একই তব ব্যবহার যুবরাজ, আসিয়াই করিলে পদাঘাত। কবির ছেলে কবি হয়েছে, শালা শুয়োরের বাচ্চা। বাপের সম্পত্তি নিবি শালা, নে নে সম্পত্তি নে। নেপার চুলের মুঠি ধরে এবার উন্মত্তের মতো ঘুষি চালাতে শুরু করলো অরিন্দম। কোন এক আসুরি শক্তি আজ তার শরীরে ভর করেছে। এই বীজকে যেভাবেই হোক নষ্ট করতে হবে মৃণালিনী ভিলার নিষ্কণ্টক অধিকার পাওয়ার জন্য। মার খেতে খেতে রক্তাক্ত মুখে দাঁত বের করে অবিরাম হাসতে লাগলো নেপা পাগলা। ঠিক সেই সময় মৃণালিনী ভিলার দোতলার বারান্দা থেকে ভেসে এলো স্ত্রী নিতুর চিৎকার। চোর এসেছে, চোর! স্বপ্না কোথায় গেলি রে? চোর এসেছে! সর্বনাশ! আরে আরে, ওই ঘরে কাকার জিনিসপত্র সব ডাই করে রাখা আছে। নিতু ওখানে কি করছে? দোতলার দিকে একবার তাকিয়ে কপালের ঘাম মুছে নেপা পাগলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অরিন্দম দ্রুত চলে গেল বাড়ির ভিতরে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ডান হাতের তর্জনী দিয়ে শূন্যে আঁকি বুকি কাটতে কাটতে নেপা পাগলা আপন মনে বলল, মা সব দেখছে, মা সব দেখছে, সব দেখছে। তাহলে এই হলো গিয়ে তোমাদের চোর। আর স্বপ্না, তুইও শহরে খেয়ে খেয়ে দিনকে দিন ধ্বংসী হয়ে গেছিস। হ্যাঁ, এত বড় দিনগি মেয়ে, বয়সের গাছপাতাও নেই, একটুতেই ভয়। হ্যাঁ? কঞ্চির আগায় একটা মরা ইঁদুর ঝুলিয়ে জিজ্ঞেস করলো অরিন্দম। নিতুর চোখ থেকে তখনও আতঙ্কের ছাপ যায়নি। দোতলার মাঝের ঘরে দেওয়াল ঘেঁষে ভীত সন্ত্রস্ত মুখে দাঁড়িয়েছিল সে। তাকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল স্বপ্না। বাড়ির কাজের জন্য শাশুড়ি এখানে আসার সময় গতকাল তাকে কলকাতা থেকে নিয়ে এসেছে। না হলে একা হাতে চারিদিক সামলাতে নিতুর খুবই অসুবিধা হচ্ছিল। কারণ গ্রামের যে বয়স্ক মহিলাটি রোজ সকালে কাজে আসতো, চিত্ত উকিল মারা যাওয়ার পর কোনো খবর না দিয়ে সেও বেপাত্তা। স্বপ্নাকে ভিতু বলবি নি তো, স্বপ্নাকে একদম ভিতু বলবি নি। তুমি জানো বাসন্তী কুলানিতে স্বপ্না বামনিকে সবাই এক নামে চেনে। হ্যাঁ, ওই ডান হাতের কবজি নাড়ালে না কত মরা চিটকে পড়বে, জাননি বাবু? অরিন্দমের কথা শুনে মুখ বেঁকিয়ে বলল স্বপ্না। হ্যাঁ, তুই বহুত তো দেখতেই পাচ্ছি, ইঁদুর দেখে মুচ্ছ যাচ্ছিস। অত সাহস দেখিও নি তো। সাহস দেখাচ্ছে। ওই তো হুই একটা আওয়াজ শুনলেই তোমার কাপড়ে চাপ করে একেবারে হয়ে যেত তো গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাম থাম, চলো বাইরে চলো দেখি সব। দরজাটা বন্ধ করে দি, কাল সকালে ঘরের জঞ্জালগুলোকে পরিষ্কার করতে হবে। যে লোক চলে গেছে তার স্মৃতিগুলো জমিয়ে রেখে সাপ ইঁদুরের উপদ্রব বাড়িয়ে লাভ নেই আর। স্বপ্না চলে যাওয়ার পর নিতু অরিন্দমের খুব কাছে এসে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ গো, পিয়ানোটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, ওটা কাকার সবচেয়ে প্রিয় জিনিস ছিল। এই চলো এখন। সেদিন মাঝরাতে অরিন্দমের ঘুমটা ভেঙে গেল নিতুর ডাকাডাকিতে। এই এই শুনছো, শুনছো কি গো? শুনতে পাচ্ছ কিছু? দোতলার ঘরের জিনিসপত্র কে যেন নাড়াচাড়া করছে। কি গো, শুনতে পাচ্ছ? আচ্ছা, জ্বালাতনে পড়ে গেল তো। শোনো দেখি,
আরে রাত কটা বাজে খেয়াল আছে তোমার? আমি স্পষ্ট শুনেছি। কি গো, একটু ওঠো না। আরে বাবা, ইঁদুর না হোক, চোর হতে বাধা কোথায়? হ্যাঁ, কোথায় পিয়ানোটা? কান খাড়া করে শোনার চেষ্টা করলো অরিন্দম। সত্যি একটা আওয়াজ হচ্ছে বটে, তবে খুব ক্ষীণ। কেউ যেন ভারী জিনিস ঠেলে ঠেলে ঘরের এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বিছানায় বসে থেকে গোটা দুয়েক হাই তুলে সে বলল, এই শুনুন, জবে থেকে দেখে এসেছে জিনিসটা। চলো দেখি। বিছানা থেকে নেমে ঘরের আলোর সুইচটা অন করলো নিতু। হুট করে একটা আওয়াজ হলো, কিন্তু আলো জ্বলল না। আবার লোডশেডিং হলো নাকি? বালিশের পাশ থেকে টর্চ লাইটটা নিয়ে চটিটা পায়ে গলিয়ে বারান্দায় চলে এলো অরিন্দম। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ। হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। চাঁদ এখন মধ্য গগনে। বারান্দায় তক্তপোষে রীতিমতো লেপ মুড়ি দিয়ে নাক ডাকছে ওরা। নিতু ডাকতে চাইছিল, বারণ করলো অরিন্দম। অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো ওরা। দরজায় ছিটকিনির গায়ে টর্চের আলো ফেলে অরিন্দম রাগের স্বরে নিতুকে বলল, দেখলে দেখলে তো শান্তি এবার? তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি স্পষ্ট শুনেছি। এবার নিচে গিয়ে দয়া করে শুতে যাও দেখি। যত সব। অরিন্দম ফিরে আসতে যাবে এমন সময় সত্যি সত্যি মাঝের ঘরে শুরু হলো অস্বস্তিকর একটা ঘষ্টানোর আওয়াজ। দুজনেই নীরবে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর অরিন্দম ছিটকিনি নামিয়ে এক ঝটকায় দরজার পাল্লা দুটো খুলে দিতেই একতলার সদর ঘরের দরজার বাইরে থেকে ন্যাপা পাগলার কুকুরটা বিচ্ছিরি শব্দ করে কেঁদে উঠল। এ কি নেবা তুই? সবিস্ময়ে চেঁচিয়ে উঠল অরিন্দম। মনে মনে ভাবল, এই বেকাটির মতো শরীর নিয়ে নেবা পুরনো পিয়ানোটা ঠেলে ঠেলে দরজার প্রায় সামনে নিয়ে এসেছে। কিন্তু কিন্তু দোতলায় এলো কি করে? দেওয়ালের পাইপে নাকি? দরজাটা তো বাইরে থেকে ছিটকিনি দিয়েছিল। 1 2 3 রাজা নাচে ধিন ধিন ধিন। কোমরে হাত দিয়ে দিগ্বিজয়ী রাজার মতো তার মুখের দিকে তাকিয়ে হাসছে ন্যাপা পাগলা। হঠাৎ ন্যাপার মুখটা দেখে চমকে উঠল অরিন্দম। চোখের নিমেষে বিদ্যুৎ গতিতে সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে চলে এলো সে। মলিন প্লাস্টিকের উপর জড়সড় হয়ে শুয়ে রয়েছে ন্যাপা। মাথার কাছে কুকুরটা কেঁদেই চলেছে একটানা। অরিন্দম একটু ইতস্তত করে ন্যাপার গায়ে হাত রাখলো একটা। জড়সড় হয়ে শুয়ে থাকা দেহটা তখন বরফের চেয়েও ঠান্ডা। তাহলে আপনি বলছেন যে আপনার বাড়ির সামনে যে ছেলেটির দেহ এখন পড়ে রয়েছে তার সম্বন্ধে আপনি কিছুই জানেন না, তাই তো? যেটুকু জানি সেটুকুই বলেছি। ও তোমার কাকাতো ভাই। বাপ মা অপঘাতে মরার পর থেকেই ওর মাথার গন্ডগোলটা ধরা পড়েছে। সারাদিন বনি বাজারেই ঘুরে ঘুরে বেড়ায়। সুস্থ করার চেষ্টা করেছেন কখনো? না মানে হ্যাঁ, না চেষ্টা করেছিলাম, সম্ভব হয়নি। দেখুন, গ্রামের লোক কিন্তু অন্যরকম কথা বলছে। কিরকম অন্যরকম? এই সম্পত্তি নাকি আপনার বাবা সোজা উপায়ে অর্জন করেননি। সোজা না বাঁকা আমি জানি না, শুধু এইটুকু জানি যে সম্পত্তি সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আদালতে গিয়ে বলুন। গ্রামের বেশিরভাগ লোকই অশিক্ষিত, রজ্জুতে সর্প ভ্রম করে। তাদের কথায় নিয়েছে আমাদের হয়রানি না করলেই ভালো হয় বোধ হয়। নৃপেন্দ্র, মানে আপনাদের ন্যাপা পাগলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেই সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেন? মানে কে এমন করতে পারে? এমনিতেই পাগল ছিটিয়াল, দেখুন কোথাও পাগলামো করে ধোলাই গিয়েছে কিনা। ঠিক আছে,
আজ তাহলে এইটুকুই থাক, পরে কোনো দরকার লাগলে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই ন্যাপা পাগলা না থাকলে বোধহয় আপনার সব থেকে বেশি ভালো, তাই না? মৃণালিনী ভিলার আর কোনো দাবিদার রইল না, কি তাই তো? পুলিশ অফিসারের কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল অরিন্দম। একটু আগেই ন্যাপার লাশটা ময়না তদন্তের জন্য সদরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিকে পুলিশকে অবশ্য জানানোর কোনো পরিকল্পনা ছিল না। পরে নিতুর জোরাজুরিতে আর কিছুটা তাড়াতাড়ি আপদ বিদায় করার জন্য পুলিশকে জানাতে বাধ্য হয়েছে সে। অফিসারটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অরিন্দম বলল, আজ দুপুরের দিকে যাচ্ছি, থাকার চেষ্টা করবেন। পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল নিতু। অরিন্দম ঘরে ঢুকতেই সে জিজ্ঞেস করলো, শেষ পর্যন্ত বাড়িতে পুলিশ? ভাবতেই পারিনি কখনো। বোধহয় ইতিহাসের চাকা ঘুরছে, আরো কত কি দেখতে হবে। আচ্ছা, গতকাল রাতে মাঝের ঘরে আমরা যা দেখেছিলাম সেটা কি সত্যি, নাকি সবটাই? না মানে ন্যাপা এভাবে? অরিন্দম স্ত্রীর কাঁধে হালকা চাপ দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে নিতু, কিচ্ছু হয়নি। গত রাতে আমরা কিছুই দেখিনি। আচ্ছা, তাই বুঝি? তুমি একটা কথা বলো তো, জোর করে চোখের সামনে দেখা কোনো ঘটনাকে এইভাবে চেপে রাখা যায়? হ্যাঁ, আরে এমনিতেই এই বাড়ি নিয়ে গুজবের শেষ নেই, তার মধ্যে আবার তোমার কথা শুনলে। যাকে যাকে বাদ দাও, আমি এখন বেরোচ্ছি একটু, একেবারে থানা হয়ে ফিরবো। ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। সাবধানে থেকো, স্বপ্ন আছে তো। সারাদিন আকাশ ঝকঝকে থাকার পরে দুপুরের দিকে হঠাৎ কোথা থেকে যে গাদা গাদা মেঘের আগমন ঘটল ভেবে পেল না নিতু। খাওয়া দাওয়া শেষ করে স্বপ্নাকে সঙ্গে নিয়ে ছাদের ওপর মাদুর পেতে দিনের শেষ রোদটাকে বেশ আয়েশ করে গায়ে মেখে নিতে চাইছিল সে, কিন্তু বরুণদেব সেটা বোধহয় হতে দিলেন না। ঠান্ডার আমেজটা হঠাৎ করেই যেন গুমুট হয়ে গেল। আরে স্বপ্না, আজকের দিনটা একটু বেশি নিঝুম নিঝুম লাগছে, তাই না রে? স্বপ্না তাড়াহুড়ো করে শুকোতে দেওয়া বড়িগুলো গুছিয়ে রাখছিল। নিতুর দিকে না তাকিয়ে সে হেসে জবাব দিল, না তো বৌদি, সেরকম কিছু তো মনেই হচ্ছে না গো। দাদা নেই বলে বোধহয় তোমার কষ্ট হচ্ছে, বুঝলে? ধুর পাগলি, তাড়াতাড়ি কোটো সব, বুঝলি? বৃষ্টি এলো বলে। ছাদ থেকে নামতে গেলে দোতলার বারান্দা হয়ে আসতে হয়। বারান্দাটা পার হতে গিয়ে হঠাৎ নিতুর মনে হলো মাঝের ঘরে কেউ যেন হাঁটছে। গত রাতের কথা মনে পড়তেই নিমেষে তার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল চূড়া স্রোত বয়ে গেল। স্বপ্না, এই স্বপ্না, তুই তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তোমার কি হয়েছে বলো তো বৌদি? হ্যাঁ, এই একবার বলছো আজকের দিনটা চুপচাপ লাগছে, আবার এখন বলছো বন্ধ ঘরের ভেতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছ। কি হয়েছে গো তোমার? আস্তে আস্তে, চুপ 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 চুপ, শোন, ভালো করে শোন। স্বপ্না বিরক্ত হয়ে বড়ির থালাটা মেঝেতে নামিয়ে রেখে দরজার গায়ে কান রাখল। মিনিট দুয়েক পরে ঘাড় নেড়ে বলল, কই গো, তেমন কিছু তো শুনলুম নি। ঠিক আছে, তুই নিচে যা। না না বাবু, ওপরে তোমাকে একা রেখে গেলে দাদা বাবু বকবে। নিতু একতলার সিঁড়িতে পা রাখতে যাচ্ছিল, কিন্তু আবার কি মনে হতেই ফিরে এসে মাঝের ঘরের দরজার ছিটকিনিটা নামিয়ে দিয়ে খুলে দিল পাল্লা দুটো। অবধি, কি করছো গো? চুপ, চুপচাপ আমার সাথে আয়। ঘরের ভেতরে কেউ নেই, একটা পিঁপড়ে পর্যন্ত
শৌখিন আসবাবপত্রের উপরে পুরু ধুলোর আস্তরণ পড়েছে। বিছানায় এলোমেলো ভাবে পড়ে রয়েছে বাচ্চাদের কিছু পোশাক আর খেলনা। দৃশ্যটা দেখেই বিয়ের পর এখনো পর্যন্ত মাতৃত্বের স্বাদ না পাওয়া নিতুর মধ্যে নারীর চিরাচরিত অন্তর্নিহিত মাতৃসত্তাটা যেন জেগে উঠল। দেওয়াল আলমারিতে অনেক ছোট বড় মেডেল আর পদক সাজানো রয়েছে। এই বাড়িতে আসার পর অরিন্দমের থেকে শুনেছিল কাকা নাকি বেশ ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন। তার জন্য বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রতি মাসে 2-3টি পুরস্কার একরকম বাঁধা ধরাই ছিল। তবে বছর 2 আগে ঠিক কি হয়েছিল এই পরিবারের সঙ্গে তা অরিন্দমকে অনেকবার জিজ্ঞাসা করেও কিছুতেই জানতে পারেনি নিতু। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামল। বারান্দা থেকে আসা এলোমেলো দমকা হাওয়ায় ঘরের ভেতরের গুমট ভাবটা কেটে গেল নিমেষেই। নিতু এক এক করে ঘরের সবকটা জানলা খুলে দিল। মহা উল্লাসে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিল নিতুকে। জানলার কাছে রাখা পিয়ানোটাও ভিজছে। দীর্ঘদিনের জমে থাকা ধুলোর আস্তরণ ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিতু পিয়ানোর সামনে রাখা হাতল ভাঙা চেয়ারটায় বসে পড়ল। তার আঙুলের স্পর্শে পিয়ানোয় সুর যেন কথা বলে উঠল। বৃষ্টির আওয়াজ আর মেঘের গর্জনের সঙ্গে একাত্মতা ঘোষণা করল নিতুর সুমধুর কণ্ঠ। গানে মগ্ন নিতু বুঝতেই পারল না তার পাশে একটা মহিলার আবছা ছায়া ফুটে উঠছে ধীরে ধীরে। যদিও মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ ছায়াটা এতটাই আবছা যেন জল ঢেলে দিলে এক্ষুনি মুছে যাবে। এবার শুধু একা নিতুর কণ্ঠ নয়, তার সঙ্গে সুর মিলিয়ে সেই ছায়া মূর্তিও গান ধরেছে। হঠাৎ প্রচন্ড শব্দে কাছাকাছি কোথাও যেন বাজ পড়ল। শিউরে উঠে গান থামিয়ে দিল নিতু। ঘোরটা কেটে গেল নিমেষেই। কল্পনার জগৎ থেকে দ্রুত ফিরে এলো বাস্তবে। বৃষ্টির জলে ঘরের মেঝে ভেসে যাচ্ছে। স্বপ্না কোথায়? বার কয়েক ডেকেও সাড়া পাওয়া গেল না তার। তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দরজায় ছিটকিনি দিয়ে একতলায় এসে নিতু দেখল স্বপ্নের জামা কাপড় আর ব্যাগপত্র কিছুই নেই। বৌদি, বৌদি বাড়ি আছো? বৌদি, কে কে এসেছে? কে তুমি? আমি বকুল গো, চিত্ত উকিলের মেয়ে। দোতলার সেই ঘটনার পর প্রায় 1 মাস হয়ে গেছে। মৃণালিনী ভিলাতে তেমন অস্বাভাবিক কিছুই ঘটেনি। অরিন্দম সেই অফিসারটিকে প্রায় ম্যানেজ করে ফেলেছে টাকা দিয়ে। ফলে ন্যাপার মৃত্যুটাকে শ্লীলতাহানি করতে গিয়ে গণরোষে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে। এমনকি দেহটা পর্যন্ত হাতে নেয়নি সে। সত্যি পয়সা কত কি করতে পারে। মানুষের জন্ম মৃত্যুকেও বোধহয় বদলে দিতে পারে এই পয়সা। আপনজনকে বেওয়ারিশ লাশে পরিণত করতে পারে। তবে নিতু যেন ভেতর থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে। কেউ যেন তার ভেতরের প্রাণ শক্তিকে নিংড়ে বের করে নিচ্ছে একটু একটু করে। এখন সে দিনের বেশিরভাগ সময় শুয়েই কাটিয়ে দেয়। অরিন্দমের সঙ্গেও তেমন কথা হয় না। নিতুর ঘরের জানালা দিয়ে পশ্চিমের আকাশটা অনেকটা দেখা যায়। সন্ধ্যার মুখে লাল হয়ে আসা আকাশের পথ বেয়ে ঘরে ফিরতে শুরু করেছে পাখিদের দল। ঘরে আলো জ্বলেনি এখনো। বলা ভালো, নিতু নিজেই আলো জ্বালেনি। তাই দরজার মুখে আবছা অন্ধকারে দাঁড়ানো চিত্ত উকিলের মেয়েকে প্রথমে সে চিনতেই পারেনি। সে যাই হোক, বকুলকে দেখে সে যে তেমন খুশি হয়নি তা বোঝাই যাচ্ছে। নিতু মনে মনে ভাবল, বাবা নেই তো কি হয়েছে, মাস শেষে ঠিক চলে এসেছে পাওনাগুলো বুঝে নিতে। গলা
গলার স্বর যথাসম্ভব শান্ত রেখে সে বলল, শোনো, এখন এসব হবে না। তোমার দাদা নেই, কাল এসো। বকুল তাও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার কাছে। তুমি কি আরো কিছু বলবে? জিজ্ঞাসা করল নিতু। আমি টাকা নিতে আসিনি বৌদি। তাহলে? বকুল ধীর পায়ে ঘরে এসে ঢুকলো। তারপর কাঁধের ব্যাগ থেকে হলুদ পলিথিনে মোড়ানো একটা কাগজের বান্ডেল বের করে নিতুর বিছানায় রেখে বলল, এগুলো ধরুন, আমি আর পাপের শাস্তি নিতে পারছি না। এগুলো নিয়ে আমাকে মুক্তি দিন, মুক্তি দিন আমাকে। মানে বাবা দুর্ঘটনায় মারা গেল এই কেসটাই লড়ে। বাবা মারা যাওয়ার পর নিয়ম মতো সবকিছুই স্বাভাবিক হয়ে এসেছিল, সংসারও চলছিল কোনো রকম ভাবে। কিন্তু গত সপ্তাহ থেকে আমার মায়ের শরীরে অদ্ভুত একটা রোগ দেখা দিয়েছে। চামড়াগুলো শুকিয়ে শুকিয়ে উঠে যাচ্ছে। ডাক্তার দেখালাম বৌদি, কোনো লাভ হলো না। আজ সকাল থেকে আমার মা বিছানায় পড়েছে, প্রচন্ড জ্বর, মুখ লাল হয়ে গেছে। ডাক্তার দেখাও বকুল, আর এসব আজে বাজে চিন্তা একদম করবে না, বুঝেছ? না গো বৌদি, এই রোগ কোনো ডাক্তার সারাতে পারবে না। পাপের ফল, বুঝলে? সব পাপের ফল। এই সব ভোগ করতেই হবে। মামলার কাগজপত্র সব তোমায় দিয়ে গেলাম। হ্যাঁ গো, যা যা ছিল সব তোমায় দিয়ে গেলাম। আমাদের আমাদের আর একটি পয়সাও দিতে হবে না। আর বাবা যত টাকা আপনাদের থেকে নিয়েছে সব আমি ফেরত দেব। শুধু একটু সময় দিন, আমার একটু সময় দিন। বকুল এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল ঘর থেকে। হতভম্বের মতো বিছানার ওপর কিছুক্ষণ বসে রইল নিতু। তারপর সেও বেরিয়ে গেল। অন্ধকারটা নেমে এলো যেন ঝুপ করে। একটু আগেও রাঙা ছিল আকাশ, এখন পুরো কালো। মৃণালিনী ভিলার বাইরে এমনিতেই গাছপালার আধিক্য বেশি, ফলে অন্ধকারটাও যেন একটু বেশি এখানে। বকুল, বকুল কোথায় তুমি? শোনো, যেও না, আমার কথাটা একবার শোনো, শোনো না বকুল। নিতুর কণ্ঠস্বর অন্ধকারে দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো তার কাছে। এমন সময় খুট করে একটা আওয়াজে পেছন ফিরে তাকালো সে। মৃণালিনী ভিলার দোতলার জানলাটা কেউ খুলে দিয়েছে, কিন্তু জানালায় হাত রেখে দাঁড়িয়ে রয়েছে ওই মহিলাটা। কেউ নেই। সব থেকে আশ্চর্যের বিষয়, অন্ধকারের মধ্যেও নিতু যেন পরিষ্কার অনুভব করতে পারছে ওই মহিলা নিঃশব্দে কাঁদছে। হঠাৎ নিতুর মনে হলো সমস্ত মৃণালিনী ভিলাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ঘন চুলের মতো এক রাস শ্যাওলা। বাড়ির দরজা জানালা সব ঢাকা পড়ে যাচ্ছে সেই শ্যাওলায়। নিতু কানে হাত দিয়ে আর্তনাদ করে উঠল। আর ঠিক তখনই অন্ধকারে যেন মিষ্টি নারী কণ্ঠে কেউ বলে উঠল, ভয় খেয়ে তো, আমরা আছি তো। ভয় কি, আমরা তোমার সাথে আছি। নিতু দুহাতে মাথা চেপে ধরে মাটিতেই বসে পড়ল। মাথার ভেতরটা যেন ছিঁড়ে খাচ্ছে কেউ। প্রবল যন্ত্রণায় সে প্রায় কেঁদে ফেলল।
এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে সব আমার সাথে? আর পারছি না, আর পারছি না, আর পারছি না। শান্তি চাই, শান্তি চাই, আমি একটু শান্তি চাই। এতক্ষণ পরে বোধহয় ভগবান নিতুর ইচ্ছা পূরণ করলেন। তার চারপাশের জগৎটা একবার তুলে উঠেই এবার দুম করে নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। আর কতবার বলেছি তুই এভাবে অন্ধকারে বাড়ি থেকে বের হবে না একদম। যদি শুনো আমার কথা একটু। ওই মহিলা কে ছিল? কোন মহিলা আবার? একটু আগে যে দোতলার জানলায় হাত রেখে দাঁড়িয়েছিল, কে ছিল ওই মহিলা? ও আবার সেই এক কথা। আরে কোনো মহিলা টহিলা নয়, তোমার প্রেসার ফল করেছিল, দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। কথা বলতে বলতে অরিন্দম নিতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঘরের কোণে টেবিলের উপর একটা লণ্ঠন জ্বলছে, বোধহয় লোডশেডিং। অনেক কষ্টে প্রায় 3 গুণ টাকা দিয়ে বড় রাস্তার মোড়ের ওষুধের দোকান থেকে বীরেন ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল সে। না হলে নিতুকে নিয়ে রাতে খুব অসুবিধের মধ্যে পড়তে হতো অরিন্দমকে। একটু একটু জল খাওয়াবে গো? আজ শোয়া অবস্থায় অরিন্দমকে অনুরোধ করল নিতু। এই দেখো, জলের বোতলটাই আনেনি। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। অরিন্দম চলে যেতেই নিতু তড়ি ঘড়ি উঠে পড়ল। বকুল যে কাগজের বান্ডিলটা রেখে গিয়েছিল সেটা কোথায়? বিছানাপত্র, দেওয়াল, আলমারি ঘেটে তার কোনো চিহ্নই পাওয়া গেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল সে। আদৌ বকুল এসেছিল তো, নাকি পুরোপুরি স্বপ্ন দেখছে? এত বাস্তব স্বপ্ন, এও কি সম্ভব? আগামীকাল অরিন্দম দোকানে বেরিয়ে গেলে চিত্ত উকিলের বাড়িতে একবার যেতেই হবে। আজ থেকে কয়েক বছর আগে কি ঘটেছিল অরিন্দমের কাকার সঙ্গে সেটা জানতেই হবে। না হলে মৃণালিনী ভিলার রহস্যের সমাধান হবে না কোনোদিনই। দেখি দেখি, তুমি উঠে বসলে কেন আবার? দ্রুত ভাবনার জগৎ থেকে বর্তমানে ফিরে এলো নিতু। না, মানে মানে ইয়ে আর কি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আজকে রাতে বেশি কিছু করার দরকার নেই, শুধু ভাতে ভাত ফুটিয়ে নিলেই চলবে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বকুল, বকুল, কেউ আছেন? সেগুন কাঠের সুদৃশ্য সদর দরজাটা বিকট ক্যাচ আওয়াজ করে খুলে গেল ধীরে ধীরে। একটু ইতস্তত করে ভেতরে পা রাখল নিতু। এই প্রথম এখানে এসে একা একা বাড়ির বাইরে পা রেখেছে সে, তাই বুকের মধ্যে হালকা ধুকপুকানি হচ্ছিল। যদিও নিতু ভেবেছিল সকালবেলা অরিন্দম বেরিয়ে গেলে সেও চিত্ত উকিলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, কিন্তু আজকে প্রায় সারাটা বেলা অরিন্দম বাড়িতেই ছিল, ফলে সে সুযোগ হয়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে বিকেলে মাকে নিয়ে আসার নাম করে ওকে স্টেশনে পাঠিয়ে দিয়েছিল নিতু। চিত্ত উকিলের ঠিকানাটা জানা থাকলেও পাড়াটা চেনা ছিল না। নানাজনকে জিজ্ঞাসা করে যখন বাড়ির খোঁজ পাওয়া গেল ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছে। ঘরের মধ্যে টিমটিম করে একটা বাল্ব জ্বলছিল শুধু। সাথে দেওয়ালের গায়ে মাকড়সার ঝুল, আর মেঝেতে পুরো ধুলোর আস্তরণ বুঝিয়ে দিচ্ছিল চিত্ত উকিলের প্রাসাদোপম বাড়ি পরিচর্যার অভাবে পরিত্যক্ত হতে চলেছে। ঘরের দেওয়াল ঘেঁষে রাখা তক্তপোষে শুয়েছিলেন এক অতি শীর্ণ বৃদ্ধা। হাতের কাঁপুনিটা না থাকলে নির্দ্বিধায় মৃতদেহ বলে ধরে নেওয়া যেত। নিতু একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, জেঠিমা,
আমি নিতু, রাখাল বাবুর ছেলের বউ। বকুলের সাথে একটু কথা বলা যাবে? বৃদ্ধা কঙ্কাল সার হাতের তর্জনীটা দিয়ে দোতলার সিঁড়ির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। শাড়ির আঁচলটা ঠিক করে সিঁড়ির কাছে আসতেই অবশ্য হোঁচট খেতে হলো তাকে, কারণ সিঁড়িটা ঘুটু ঘুটে অন্ধকার। কোন রকমে হাতড়ে হাতড়ে দোতলায় উঠে এলো সে। বকুল, বকুল কোথায় তুমি? বকুল! কোনো তাড়া নেই। দোতলায় পরপর 3টি ঘর। নিতু প্রত্যেকটি ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিতে লাগলো। এমন সময় তার নজরে পড়ল মাঝের ঘরের দরজার নিচের দিকে একটা সরু আলোর রেখা বেরিয়ে এসেছে দরজার ফাঁক দিয়ে। নিতু দুবার টোকা দিয়ে খুলে ফেলল দরজাটা। ছাদের পরিকাঠ থেকে ঝুলছে বকুলের অর্ধনগ্ন দেহ। তাতে পচন ধরতে শুরু করেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে প্রায়। হঠাৎ ঘরের ভেতরের হলুদ বাল্বটা দপ দপ করতে করতে নিভে গেল। প্রবল আতঙ্কে নিতু অন্ধকারের মধ্যে ঊর্ধ্বশ্বাসের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। একবার পড়েও গেল। হাঁটুটা যন্ত্রণায় চিনচিন করে উঠল। ঘর থেকে বেরিয়ে আসার সময় নিতু স্পষ্ট শুনতে পেল বৃদ্ধা তাকে ডাকছেন। একটু জল দেবে মা? বড্ড তেষ্টা পেয়েছে গো, বড্ড তেষ্টা। একটু একটু জল দিয়ে যাও না গো, বড় তেষ্টা মা, একটু জল দাও না। চিত্ত উকিলের বাড়ি থেকে বেরিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়েছিল সে। তাই কোথায় যাচ্ছে খেয়ালই করেনি। খেয়াল যখন হলো ততক্ষণে নারায়ণপুর ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে নিতু। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে ফাঁকা মাঠের মাঝামাঝি। গোল থালার মতো লাল চাঁদটা এখন আকাশের মাঝামাঝি। জ্যোৎস্নায় যত দূর দেখা যাচ্ছে তত দূর জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। নিতু প্রথমে ভেবে পেল না কোন দিকে যাবে। ফাঁকা প্রান্তরে তাকে যদি কেউ আক্রমণ করে তবে প্রতিহত করার ন্যূনতম উপাদানটুকুও নেই তার কাছে। কিন্তু এখন এসব ভাবলে চলবে না। তাকে ফিরতে হবে মৃণালিনী ভিলায়। তার আগে অবশ্য লোকালয় খুঁজে বের করতে হবে। একটা দ্বীপ ঠিক করে সে হাঁটতে শুরু করলো। বকুলের ঝুলন্ত দেহের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল নিতুর। হাঁটতে হাঁটতে বারবার পিছনে তাকাচ্ছিল সে। মনে হচ্ছিল যেন সেই পচা গলা লাশটা তাকে অনুসরণ করছে। আন্দাজ মিনিট 10 হাঁটার পর একটা পুরনো মন্দিরের সামনে এসে আলোর দেখা পেল সে। মন্দিরটিকে ঘিরে রয়েছে প্রকাণ্ড বটগাছ। গর্ভগৃহের দরজার সামনে বটগাছের চারা যেখানে মন্দিরের মেঝের ফাটল থেকে বেরিয়ে এসেছে, ঠিক সেখানেই একসঙ্গে অনেকগুলো মোমবাতি জ্বলছে। ধূপকাঠিও জ্বলছে খান কত। আর তার সামনে শিশু কোলে নিয়ে গলায় আঁচল জড়িয়ে নমস্কার করছে একজন মহিলা। মন্দিরের ভগ্নপ্রায় সিঁড়ির গোড়া থেকে একটা পায়ে হাঁটা সরু রাস্তা একে বেঁকে হারিয়ে গেছে অন্ধকারে। এতক্ষণ পরে সাদা স্বরের মতন কুয়াশা থোকা থোকা হয়ে চারপাশে জমাট বাঁধতে শুরু করেছে। নিতুর পায়ের আওয়াজ পেয়ে মহিলাটি ঘুরে দাঁড়ালো। আলো আধারের মধ্যে তার চেহারাটা দেখে নিতুর মনে হলো আগেও সে এই মহিলাকে কোথায় যেন দেখেছে, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। কে? চমকে উঠে জিজ্ঞাসা করলো নিতু। আমি তো এই গায়েরই বউ। তা তুমি এত রাতে এখানে কি করছো? আগে তো দেখেছি বলে মনে পড়ছে না। প্রতি মাসে পূর্ণিমাতে এই বটতলায় মায়ের নামে ভোগ দেওয়া হয়। তখন অবশ্য অনেকে ভিনগা থেকে আসে, কিন্তু এখন তো পুজো শেষ।
সবাই যে যার মতো প্রসাদ নিয়ে চলে গেছে। কৌতুক মিশ্রিত কণ্ঠে জবাব দিল বউটি। নিতুর মনে হলো বউটিকেও একবার পাল্টা জিজ্ঞাসা করে সেই বা এত রাতে এখানে কি করছে, কিন্তু প্রাণহীন এই প্রান্তরে প্রাণের খোঁজ পেয়েও সেটাকে হারিয়ে ফেলার মতো বোকামো বোধ হয়ে আর হয় না। আসলে হয়েছে কি, আমি আমার স্বামীর সাথে গঞ্জে এসেছিলাম একটু ওই ডাক্তার দেখাতে, কিন্তু দেখুন না, ভিড়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়ে না পথ হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে ঘুরছি। বলছি, ওই নারায়ণপুরের মৃণালিনী ভিলায় যাওয়ার রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দিতে পারবেন? মানে আমাকে একটু পৌঁছে দিতে পারবেন? বউটি ঘাড় কাত করে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর একটা জ্বলন্ত মোমবাতি হাতে তুলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, এসো, আমার সাথে এসো। মন্দিরটা পার হওয়ার পরে অন্ধকার আর কুয়াশাটা যেন আরো ঘন হয়ে উঠেছে। যন্ত্রচালিত পুতুলের মতো হেঁটে চলেছে নিতু। কুয়াশায় বউটিকেও দেখা যাচ্ছে না, শুধু মোমবাতির হালকা আলোটাই বোঝা যাচ্ছে। আকাশে চাঁদ উঠেছিল না একটু আগে, সেটা কোথায়? মেঘ করেছে নাকি? একটা অস্বস্তিকর নীরবতা চারপাশের প্রকৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অদ্ভুত আতঙ্ক আর সংশয় নিয়ে হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হয়ে পড়ছিল নিতু। ফলস্বরূপ কিছুটা এগিয়ে হোঁচট খেয়ে হুড়মুড় করে পড়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে তার মাথাটা হালকা হয়ে গেল। হয়তো জ্যোৎস্না উঠেছে, কুকুর ডাকছে, সামনে মৃণালিনী ভিলার বাইরে সদর দরজার উপরে লাইট জ্বলছে। হাত পায়ে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো নিতু। বউটি এখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। নিতু হেসে বলল, তুমি বাঁচালে গো, বড্ড বাঁচালে। উফ, যা বিপদে পড়েছিলাম। বাহ, তোমার বাচ্চাটা তো খুব শান্ত, এক ফোঁটাও কাঁদে না। ও মা, কাঁদবে কি করে গো? ছোটবেলায় নিজের হাতে ফলিডল খাইয়েছিলাম যে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে হিমশীতল স্রোত বয়ে গেল তার শরীর জুড়ে। সন্ধ্যার সেই আতঙ্কটা আবার ফিরে আসছে আস্তে আস্তে। বউটার চেহারা এবার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মরা মাছের মতো শূন্য দৃষ্টি নিয়ে এখন সে তাকিয়ে রয়েছে মৃণালিনী ভিলার দোতলার বারান্দার দিকে। তুমি আজকে সব কথা বলবে, সব কথা। তোমার কাকাদের সাথে ঠিক কি ঘটেছিল বলো আমাকে। আরে কিছুই ঘটেনি নিতু, সমস্ত কিছু তোমার মনের ভুল। না না না, আমার মনের ভুল নয়, কিচ্ছুই আমার মনের ভুল নয়। ওই মহিলা, দোতলার ঘর, কে এরা? হ্যাঁ, আর কেনই বা এসব ঘটনা ঘটছে? বকুল, চিত্ত উকিল, এদের মৃত্যু, এই সব কি কাকতালীয়? হ্যাঁ, কাকতালীয়। চিত্ত উকিল মারা গেছে দুর্ঘটনায়, ওনার মেয়ে আত্মহত্যা করেছে। এসবের জন্য তুমি কেউ, আমরা কেউ দায়ী নই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বলো তো, নিমাই বাবুর বউ, ওর সন্তান, এটাও কি দুর্ঘটনা? তুমি কিন্তু বড্ড বেশি বকছো নিতু। শরীর খারাপ, যাও বিশ্রাম নাও, যাও। আমি বেশি বকছি না। তুমি সত্যটা লুকানোর চেষ্টা করছো। মনে রেখো অরিন্দম, তুমি যদি কাউকে ঠকিয়ে থাকো, তবে সেই প্রতারিত ব্যক্তি তোমার উপর প্রতিশোধ না নিলেও সে যতবার চোখের জল ফেলবে, ততবার তার অন্তরাত্মা সৃষ্টিকর্তার কাছে গিয়ে তোমার নামে নালিশ করবে। হ্যাঁ, মনে রেখো, তুমি তোমার প্রাপ্য শাস্তি এই দুনিয়ায় ভোগ করে যাবেই। পরপারে নয়। তুমি যদি নিজে না বলো, তাহলে মামলার কাগজগুলো আমাকে দাও, আমি সবটা বুঝে নেব। এই কোন নিতুকে দেখছি অরিন্দম? ওর দু চোখে যেন তীব্র ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আজকে।
এই সেই শান্তশিষ্ট মেয়েটা, নাকি অন্য কেউ ভর করেছে ওর শরীরে? কিন্তু কোকরোচ সবল মারার আগেই তার ফোনাটা ভেঙে দিতে হবে। অরিন্দম এক ধাক্কায় নিতুকে ফেলে দেয় বিছানায়, তারপর সজোরে গলা চেপে ধরে দাঁতে দাঁত ঘষতে ঘষতে বলে, মামলার সমস্ত কাগজ আমি সরিয়ে দিয়েছি নিতু, তোমার হাতে পড়ার আগে। শুনো শুনো, আমি আমি আমরা আমাদের কাকাকে পথে বসিয়েছি। চিত্ত উকিল কাকার পক্ষের উকিল হলেও বৈশাখে কাজ করেছিল আমাদের হয়ে, ফলে কাকা সরল মনে বিশ্বাস করেছিল তাকে। কিন্তু কিন্তু চিত্ত উকিল নিমাই বাবু সপরিবারে সাক্ষী দিয়েছেন আমাদের হয়ে। এখন এখন এই পুরো বাড়ি আমাদের হাতে, এক কোনাও কাউকে দিই। ফলে ফলে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে এক রাতে কাকা কাকিমা আত্মহত্যা করলো, যে দুই শিশুপুত্রকে বিষ খাইয়ে। তার মধ্যে অবশ্য বেঁচে গিয়েছিল নিপেন্দ্র, কিন্তু 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 মজার বিষয়, শেষে সেও আমার হাত দিয়ে। তার মানে ন্যাপাকে তুমি? আমি মেরেছি, হ্যাঁ আমি। কাঁটা গজাবার আগেই উপড়ে ফেলা উচিত। অরিন্দমের মুখখানা এই মুহূর্তে নরকের কোন প্রেতের মতো লাগছে, দুধগুলো ঝকঝক করছে সাপদের মতো। নিতু একদলা থুতু ছিটিয়ে দিল অরিন্দমের মুখে। ছি 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 ছি, তুমি কি মানুষ? না না, আমি পিশাচ, হ্যাঁ পিশাচ। নিতুর গলার চাপ আরো বাড়ল। অরিন্দমের বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো সে। একটু একটু করে অস্থির পায়ের দাপাদাপি শান্ত হয়ে গেল। চোখের পাতা ভারী হয়ে এলো নিতুর। হঠাৎ বাল্বটা নিভে গিয়ে ঘর পুরো অন্ধকার হয়ে গেল, আর তার সঙ্গে অরিন্দম অনুভব করল কারা যেন এই অন্ধকারে ঘরে এসে ঢুকেছে। চিৎকার করে জিজ্ঞাসা করলো অরিন্দম। ঘরের বাইরে একটা বাচ্চা কাঁদছে, খুব করুণ সেই কান্না। আস্তে আস্তে কান্নার আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে যেতেই পুরুষ আর নারী কণ্ঠের আর্তনাদ অরিন্দমের অস্থি মজ্জাকে কাঁপিয়ে দিল। নিতুর শরীরের উপর থেকে ছিটকে সরে এলো সে। ঘরের জিনিসপত্রগুলো অন্ধকারের আড়ালে থাকা সেই অদৃশ্য কণ্ঠগুলোকে উদ্দেশ্য করে পাগলের মতো ছুঁড়ে মারতে লাগলো অরিন্দম। ঝনঝন করে দেওয়ালের কাঁচ ভাঙলো, চীনামাটির বাসনপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঠিক সেই সময় একটা বরফের মতো ঠান্ডা স্পর্শ নিতুর অচৈতন্য দেহটাকে টেনে হিচড়ে নিয়ে গেল ঘরের বাইরে। মাস 6 হয়ে গেল নিতু নেই। না, সে মারা যায়নি। সেই ঘটনার পরদিন সকালে তাকে শিয়ালদা স্টেশনে একটা ট্রেনের ফাঁকা কামরা থেকে উদ্ধার করে পুলিশ। অরিন্দম অনেক চেষ্টা করেছিল ফিরিয়ে নিয়ে যাওয়ায়, কিন্তু নিতু আর ফেরেনি। সেই থেকে সে যক্ষের মতো একাই পড়ে আছে মৃণালিনী ভিলাতে। খিদে পেলে কখনো কান্না করে খায়, আর না হলে প্রায় দিন অভুক্ত অবস্থাতেই পড়ে থাকে। বাবা একবার এসে চেষ্টা করেছিল তাকে কলকাতা নিয়ে যাওয়ার, কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। আসলে অরিন্দম মৃণালিনী ভিলার ফাঁদে পড়েছে। এই বাড়িটার প্রত্যেকটা ইট পাথর তাকে নারী কামা শক্ত পুরুষের মতো টানছে। রোজ রাতে ঘরের মধ্যে কাদের যেন আগমন ঘটে,
তারা ঘুমোতে দেয় না অরিন্দমকে। 6 মাস ধরে রাতে জাগার ক্লান্তি তার দেহটাকে হত্যা করছে তিলে তিলে। কিন্তু আজ রাতেই এই যন্ত্রণার অবসান হবে। অরিন্দম তাই দোতলার কাকার ঘরে চলে এসেছে। কয়েক বছর আগে এই ঘর থেকেই যে মর্মান্তিক কাহিনীর সূত্রপাত ঘটেছিল, আজ সেই ঘরেই তার প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে একটা বৃত্ত যেন সম্পূর্ণ হবে। ছাদের আংটা থেকে দড়ি ঝোলানো ছিল, শুধু একটা ফাঁস তৈরি করে সেটা গলায় পরে নিল অরিন্দম। খোলা জানলা দিয়ে দমকা ঠান্ডা হাওয়া এসে ঘরে ঢুকল। অরিন্দম দেখতে পেল জানলার রড ধরে ঝুলে রয়েছে ন্যাপা পাগলা। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। মাথা দুলিয়ে দুলিয়ে সে কি সব বিড়বিড় করছে। আস্তে আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে তার কণ্ঠ। কিন্তু এই কণ্ঠ তো নেপার নয়, এ তো তার কাকার কণ্ঠ। উদাত্ত গলায় তিনি আবৃত্তি করে চলেছেন, পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রে সকল বিক্রি মিথ্যা দিনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। নারায়ণপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরে বহুদিনের পুরনো শ্মশানে আজ দুপুরে চিতার উপরে অরিন্দমের মৃতদেহটাকে উপর করে শুইয়ে দেওয়া হয়েছে। গ্রামের লোক কেউ আসেনি, এমনকি একখানা ভ্যান রিক্সাও পাওয়া যায়নি। মৃণালিনী ভিলার কোন সদস্যকে তারা বিন্দুমাত্র সহায়তা করতে রাজি নয়। তাই বাধ্য হয়ে অরিন্দমের বাবা রাখাল বাবু আর কলকাতা থেকে আসা তার 2 ভাগ্নে সমস্ত রাস্তা মৃতদেহটা বাঁশে করে একরকম ঝুলিয়েই শ্মশানে নিয়ে এসেছে। রাখাল বাবুর এক ভাগ্নে অনেক তদবির করে হাতে পায়ে ধরে ভিন গাঁ থেকে একজন বৃদ্ধ পুরোহিতকে ধরে নিয়ে এসেছিল। রাখাল বাবু একটু দূরে বটগাছের তলায় খালি গায়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। ভদ্রলোক বোধহয় পুত্রের এমন মর্মান্তিক মৃত্যু দেখে কাঁদতেও ভুলে গিয়েছিলেন। পচা গলা লাশটা দড়ি থেকে নামাতে গিয়ে মুন্ডুটা ছিঁড়ে, কি নারকীয় সেই দৃশ্য! নিজের অজান্তেই শিউরে উঠলেন তিনি। চিতা সাজানো, যাবতীয় পিণ্ডদানের কাজ শেষ। এবার তুমি এসো বাবা, মুখাগ্নি করতে হবে। পুরোহিতের কথা শুনে রাখাল বাবু উঠে দাঁড়ালেন। তারপর হঠাৎ করেই মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন। না না না, এ কাজ আপনি আমায় করতে বলবেন না ঠাকুর মশাই, আমি পারবো না। ছেলের চিতায় আগুন দেওয়ার আগে আমার মরণ হলো না কেন? ভগবান ভগবান, এ তুমি কোন পাপের শাস্তি দিলে আমাকে? পাপ? পাপ তো আপনার অনেক বাবা, অনেক। এত মানুষের আশা ভরসাকে শেষ করে এখনো ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন যে তিনি আপনাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন? হ্যাঁ, রাখাল বাবু চমকে উঠে ঘুরে তাকালেন। নিতু এসেছেন, হাতে মামলার কাগজপত্রের একটা বড় বান্ডিল। বউ বউ বৌমা, এতদিন পর তোমার স্বামীর কথা মনে পড়লো? আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে, আর তুমি নারী হয়ে এরকম পাষাণ হলে কি করে?
নিতু চুপচাপ চলে গেল সাজানো চিতার সামনে। তারপর বান্ডিলের প্রত্যেকটি কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে ছড়িয়ে দিল অরিন্দমের নিষ্প্রাণ শরীরের উপরে। দৃঢ় কণ্ঠে বলল, আজ আমার স্বামীর চিতা, আজ আমার স্বামীর চিতা পরিণত হোক পাপস্খলনের মহাযজ্ঞে। সমস্ত কাগজ যেগুলো আপনারা আঁকড়ে নিয়ে বসেছিলেন এতদিন, আজ আমি এই যজ্ঞে সেই সব আহুতি দিয়ে গেলাম। আসি বাবা, আসি। আর কখনো হয়তো দেখা হবে না। ও হ্যাঁ, আশীর্বাদ অথবা অভিশাপ কোনোটাই দেওয়ার চেষ্টা করবেন না, তাতে আমারই পাপ হবে।